আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আর সেই টপিকটা অলরেডি আমি বোর্ডে লিখে রাখছি। সেটা হলো যে কাচের বাড়ি মানে গ্রিন হাউস ইফেক্ট না। অ্যাকচুয়ালি সাধারণ মানুষদের জন্য বিজ্ঞান শিক্ষা সহজীকরণ আমি একটা লক্ষ্য নিয়েছি, তার অংশ হিসাবে আজকের এই টপিকটা আলোচনা করব। আর এই টপিকটা এমন একটা কমন টপিক, আমরা ছোটবেলা থেকেই সবাই এটা পড়ে আসছি। সায়েন্স, আর্টস বা কমার্স, যেটাই পড়ুক না কেন, জীবনের কোনো না কোনো পর্যায়ে সাধারণ বিজ্ঞান পড়তে গিয়ে এই টপিকটার সম্মুখীন সবাই হয়েছেন। তো প্রকৃতপক্ষে গ্রিন হাউস ইফেক্টটা কি, আজকে এটা নিয়ে কথা বলবো। আর আমি একটু শুরুতেই বলে রাখি, হয়তোবা এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে আমাকে দুটা সমীকরণ ইউজ করা লাগতে পারে। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যতটা সহজভাবে জিনিসটা উপস্থাপন করা যায় আমি চেষ্টা করব। আর সমীকরণ যদিও দুটো ইউজ করি ব্যাখ্যা করার জন্য, সেই ক্ষেত্রে আমি ক্লিয়ার করে দেব আমি কি বলতে চাচ্ছি। তো চলা যাক, শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমি একটা কথা বলি, গ্রিন হাউস ইফেক্ট যখন আমাদের মাথায় আসে, কথাটা যখন চলে আসে, তখন সাথে সাথে কি মনে পড়ে? সেই কাচের বাড়ির কথা মনে পড়ে। সূর্য থেকে আলোক রশ্মি এসে কাচের বাড়ির মধ্যে সবুজ গাছপালা জন্মাবে এবং শীত প্রধান দেশে সাধারণত এই প্রজেক্টগুলো ইউজ করা হয়, এটাই তো মনে পড়ে, তাই না? ওকে, অ্যাকচুয়ালি সেটা যে গ্রিন হাউস ইফেক্ট বা এই যে একটা কি আছে, প্রভাব আছে, তার যে একটা অ্যাপ্লিকেশন মাত্র, প্রকৃতপক্ষে গ্রিন হাউস ইফেক্ট যেটা সেটা না। আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমত আমি আগে ছবিটা আগাই নেই যাতে একটু বুঝতে সুবিধা হয়। কাচের বাড়ি বলতে আমরা সাধারণত এরকম একটা বাড়িকে বোঝাই, যে বাড়িটা সাধারণত কাঁচ দ্বারা তৈরি করা থাকে। আর এটা যদি আমাদের সূর্যটা হয়, তাহলে আমরা বুঝাই যে সূর্য থেকে আলোক রশ্মিগুলা এরকম করে আসে এবং কাচের দেয়াল ভেদ করে সূর্যের তাপটা বাড়ির মধ্যে প্রবেশ করে। তারপর এখানে কিছু গাছপালা থাকে, এই সবুজ গাছপালা, আর এই সবুজ গাছপালাগুলা সূর্যের তাপগুলা নিয়ে তারা বেড়ে উঠতে থাকে ডে বাই ডে। ওকে, তো এটাকে সাধারণত গ্রিন হাউস ইফেক্ট নামে সবাই পরিচিত বা চিনে থাকে। অ্যাকচুয়ালি এই জিনিসটার সাথে প্রকৃতপক্ষে গ্রিন হাউস ইফেক্ট যেটা বলে সেটার মিল কতটুকু আছে বা কি রকম বিষয়, আমরা সেটা একটু আলোচনা করব। ওকে, তো প্রথমত আমি একটা কথা বলে নেই, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে যে কোনো একটা উত্তপ্ত বস্তু থেকে, অ্যাকচুয়ালি সূর্য থেকে যে আলোক রশ্মি আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে এই বায়ুমণ্ডলের মধ্যে আলোক রশ্মিগুলার যে জমে থাকার যে বিষয়টা আছে, এবং তার ফলে যে আমাদের বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের কারণে যে শক্তির একটা বড় উৎস, তাপ শক্তির একটা বড় উৎস বায়ুমণ্ডলে জমে থাকে, এবং জমে থাকার ফলে আমাদের বায়ুমণ্ডলে, আমাদের পরিবেশে অনেকগুলো প্রভাব দেখা দেয়। হ্যাঁ, এই প্রভাবটাই মূলত গ্রিনহাউস ইফেক্ট নামে পরিচিত। অ্যাকচুয়ালি ছবির মাধ্যমে দেখালে হয়তো বিষয়টা আরেকটু পরিষ্কার হবে, আমরা দেখি। হ্যাঁ, ওকে, তো প্রথমত এই বিষয়টা নিয়ে কথা বলবো একটু পরে, এই বিষয়টা নিয়ে কথা বলবো পরে। তো এটা ব্যাখ্যা করার জন্য আমি আর একটা জিনিস আঁকাবো, তা হলো এইটা হচ্ছে আমাদের সূর্য, এটা আমাদের সৌরজগতের সূর্য। তো স্বাভাবিকভাবেই সূর্য রেডিয়েশন করবে। সূর্য থেকে, সূর্যের যেহেতু টেম্পারেচার অনেক বেশি রেডিয়েশন করবে। আর এটা আমাদের প্ল্যানেট, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি, এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমাদের সৌরজগতের এই যে আমরা যে প্ল্যানেটে অবস্থান করতেছে পৃথিবী, তার চারপাশে একটা সুন্দর বায়ুমণ্ডল আছে। কেমন? এটা যদি আমাদের পৃথিবী হয়, এই যে চারপাশে আমি যে রাউন্ড দিতেছি, এটাকে আমরা বলবো আমাদের বায়ুমণ্ডল। ওকে, তো বায়ুমণ্ডল মানে এখানে কি থাকবে? এখানে বাতাস থাকবে। তো পৃথিবীকে ঘিরে এটা একটা সুন্দর বলয়, যেখানে বাতাসের অস্তিত্ব আছে। আর এই সূর্য থেকে বায়ুমণ্ডলের মাঝখানে যে দীর্ঘ একটা পথ, এই জায়গাটা কি? এই জায়গাটা পুরা শূন্যস্থান। ওকে, এই জায়গাটা পুরা শূন্যস্থান, মানে এখানে কোনো বাতাস নাই এবং কিছুই নাই। হ্যাঁ, শূন্যস্থান বলা যায়। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমাদের সূর্য থেকে যে ধরনের তাপ শক্তি নির্গত হয়, এটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা এমন একটা তরঙ্গ যেটা গতিশীল হওয়ার জন্য বা যাওয়ার জন্য কোনো পথের প্রয়োজন হয় না, তারা নিজেরা তাদের পথটা তৈরি করে ফেলে। ওকে, আচ্ছা, তো যাই হোক, তো এই জিনিসটা কিভাবে আসে? এটা আমি যেহেতু বলছি তরঙ্গ, তার মানে এটা একটা ওয়েভের মধ্যে করে আসে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখান থেকে একটা তরঙ্গ আঁকাচ্ছি। হ্যাঁ, এই মাঝখানের ডিস্টেন্সটা, এটা বোঝানোর জন্য আমি একটা তরঙ্গ আঁকাইলাম। সূর্য থেকে তরঙ্গ আকারে আলোক রশ্মি আমাদের বায়ুমণ্ডলে আসে, এবং এই বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, আমরা এগুলো জানি। ওকে, এই বায়ুমণ্ডলের আপার এবং লোয়ার বিভিন্ন রিজনের স্তর আছে, এবং প্রত্যেকটা স্তর ভেদ করে আলোক রশ্মিটা আমাদের পৃথিবীতে চলে আসে।
এবং আমরা পৃথিবীতে যেখানে প্রাণের উৎপত্তি এবং কি যেখানে প্রাণ আছে সেখানে সূর্য থেকে প্রয়োজনীয় শক্তি নেই এবং আমাদের ইকোসিস্টেমগুলো চালু রাখে। এটা হচ্ছে স্বাভাবিক প্রসেস। এখন এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টটার জন্য আমি একটা ইন্টারেস্টিং সূত্র ইউজ করব, তাকে বলা হয় স্টিফানস ল। সবচেয়ে সিম্পল একটা সূত্র যেটা আমাদের এই ব্যাখ্যাটা করতে কাজে লাগবে, এবং আর একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে ভিনস ল। ওকে, তো আমরা প্রথমে একটু স্টিফান ল এটার দিকে একটু যাই। তো স্টিফান ল একটু লিখি, হ্যাঁ, স্টিফান ল, স্টিফানের সূত্র, হ্যাঁ, স্টিফানস ল বা স্টিফানের সূত্র। ওকে, তো স্টিফানের সূত্রটা কি? স্টিফানের সূত্র হচ্ছে E proportional to T to the power 4। আমি প্রথমেই বলছি যে সূত্র দেখে ভয় পাওয়া যাবে না, অ্যাকচুয়ালি সূত্রের মধ্যে কি আছে আমি একটু ক্লিয়ার করে দেই। E দ্বারা বোঝায় এনার্জি আর T দ্বারা বোঝায় টেম্পারেচার। হ্যাঁ, ওকে, এখানে বোঝাচ্ছে যে এই যে সূর্য যে একটা বস্তু আছে, এটাকে আমরা বলি অতি উত্তপ্ত যে কোনো বস্তুর জন্য, মূলত ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য স্টিফানস লটা ইউজ করা হয়। তার এনার্জির সাথে টেম্পারেচারের যে একটা রিলেশনস আছে, অর্থাৎ কিরকম টেম্পারেচার হলে একটা বস্তুর কি পরিমাণ এনার্জি এমিশন করবে বা রেডিয়েশন করবে, সেই হিসাবটা আমরা স্টিফানস ল থেকে পাই। আর স্টিফানস লকে যদি আমি এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, আর এই কনস্ট্যান্টটাকে ইলাবোরেট করার জন্য আমাদের AE সিগমা T to the power 4 এই পর্যন্ত যেটা হতে পারে। ওকে, তো যাই হোক, আমি এত কিছু নিয়ে কথা বলতে চাই না, এটা একটা সিম্পল বিষয়, এখানে কিছু প্যারামিটার আছে, এগুলো নিয়ে আমার কথা না। আমার মেন যেটা বিষয় সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে ই রিলেশন। ওকে, তা আমি একটা কথা বলি, যে বস্তু টেম্পারেচার যত বেশি হবে সে তত বেশি এনার্জি এমিশন করবে। ওকে, তো এখানে আমরা জানি যে আমাদের সূর্যের টেম্পারেচারটা কি অনেক বেশি। সূর্যের প্রায় কেন্দ্রের তাপমাত্রা যদি হিসাব করা হয় 10 to the power 7 কেলভিন, অর্থাৎ অনেক বেশি হাই টেম্পারেচার। আর অনেক বেশি হাই টেম্পারেচার হওয়ার কারণে দেখেন এখানে টির উপরে আছে 4, তার মানে টির উপরে 4 করলে যেটা হবে সেটা হচ্ছে তার এনার্জি। একে তো এই টেম্পারেচার অনেক বড়, এর উপর 4 করলে এনার্জির পরিমাণটা আর অনেক বেশি বাড়বে। আর এই এনার্জি বেশি হলে যে সুবিধাটা হবে, এখান থেকে যে তরঙ্গ আকারে এটা রেডিয়েশনটা হবে, সে তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে খুবই ক্ষুদ্র তরঙ্গ। ওকে, অর্থাৎ একটা সহজ ভাবে যদি বলা যায় যে যে সকল বস্তুর তাপমাত্রা বেশি, যে সকল বস্তুর তাপমাত্রা বেশি, সেই বস্তুগুলা থেকে যে এনার্জি এমিশন হবে তার এনার্জি এমিশন হবে তার তরঙ্গ দৈর্ঘ্য, যেটা এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে খুবই ক্ষুদ্র। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমি ল্যামডা দ্বারা প্রকাশ করি সেটা হবে খুবই ক্ষুদ্র। ওকে, আচ্ছা, যাই হোক, এটা একটু আর একটা সূত্র দ্বারা আমরা দেখব। তো প্রথমত আমি বলি, এখান থেকে যে এনার্জি এমিশন হচ্ছে এই এনার্জিটা অনেক হাই, আর এই এনার্জি এমিশনের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের আরো একটা রিলেশন আছে, সেই সূত্রটা হচ্ছে ভিনস ল। সেই সূত্রটা একটু দেখে ফেলি। তো এটাকে আমরা বলি ভিনের সূত্র। হ্যাঁ, ভিনের সূত্র, এটাও কিন্তু একই জিনিস। অর্থাৎ এই সূত্র যেমন স্টিফেন বোলসম্যান যেটা সূত্র, সেটা যেমন কি প্রকাশ করে, সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে এনার্জি রিলেশনটা প্রকাশ করে। ঠিক ভিনের একটা সূত্র আছে, আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট সূত্র বলি বা সরণ সূত্র বলি। সেই সূত্রটা কি প্রকাশ করে? সেই সূত্রটা মূলত প্রকাশ করে যে ল্যামডা এম টি ইজ ইকুয়ালস টু বি। ওকে, এটা দেখেও ভয় পাওয়া যাবে না, আমি আর একটু এটাকে ইলাবোরেট করি। হ্যাঁ, ল্যামডা এম যদি আমি এখানে লিখি, তাহলে বি ডিভাইডেড বাই টি, এই সূত্রের সরল একটা রূপ এটা দেখা যায়। এটাকে আমরা প্রপোর্শনালি লিখলে যেটা দেখা যায় সেটা হচ্ছে ল্যামডা এফ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই টি। ওকে, আচ্ছা, যাই এখান থেকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখা যাচ্ছে যে যে সকল বস্তুর তাপমাত্রা অনেক বেশি সে সকল বস্তুর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ক্ষুদ্র হয়, যেটা এই সূত্রের সাথে অনেকটা এই সূত্রের সাদৃশ্য প্রকাশ করে। ওকে, যেমন এই বস্তুটার টেম্পারেচার অনেক বেশি, তার এনার্জি অনেক বেশি হবে। আর এনার্জি যদি অনেক বেশি হয় তখন যে ঘটনাটা ঘটবে, আমি এখানে আরেকটা লিখি। হ্যাঁ, আমরা জানি E ইকুয়াল টু AC ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, অর্থাৎ এনার্জি যার অনেক বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি ক্ষুদ্র হয়, আর যার ক্ষুদ্র তরঙ্গ তার এনার্জি বেশি হয়, সহজ বাংলায় যদি বলা হয়। ওকে, এখন যেহেতু সূর্যের টেম্পারেচারটা অনেক বেশি থাকে, সুতরাং
এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো নির্গত হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে খুবই ক্ষুদ্র, আর ক্ষুদ্র হওয়ার কারণে তার এনার্জিটা হবে কি অনেক বেশি। আর এনার্জি যখন বেশি হবে সে বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরকে ভেদ করে আমাদের পৃথিবীতে চলে আসতে পারে। আচ্ছা, পৃথিবীতে চলে আসার পর আর কি হয়? পৃথিবীতে চলে আসার পরে দেখেন এই যে পৃথিবী যেটা আছে, পৃথিবীর সর্বোচ্চ টেম্পারেচার কত? অত তো বেশি না, 50 ডিগ্রি 55 ডিগ্রি সেলসিয়াস বা সামথিং এরকম একটা। তো পৃথিবী কি করে? এই এনার্জির কিছুটা অংশ শোষণ করে আর বাকিটা অংশ রেডিয়েশন করে, আবার বেশি রেডিয়েট করে। তো এই পৃথিবী যখন এনার্জিটা রেডিয়েট করে, স্বাভাবিকভাবে যেহেতু পৃথিবীর তাপমাত্রা কম, এই সূত্র থেকে দেখা যাচ্ছে যে যার তাপমাত্রা কম হবে তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে বড়, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে তার এনার্জিটা হবে কি খুবই কম, এনার্জি হবে খুবই কম। এখন এনার্জি যদি খুবই কম হয়, পৃথিবী থেকে এরকম বড় তরঙ্গ নিয়ে বায়ুমণ্ডল ভেদ করে যাওয়ার চেষ্টা করে। কোনটা? পৃথিবীকে, সূর্য থেকে পৃথিবীতে যে শক্তিটা আসে সেই শক্তিটা যখন বায়ুমণ্ডলে আবার বিকিরিত হয়ে চলে যাওয়ার চেষ্টা করে, বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে, তখন যে সমস্যাটা হয়, যেহেতু পৃথিবীর টেম্পারেচার কম, সুতরাং সেখান থেকে যে বিকিরণটা নিঃসরণ হয় সেটা তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি বড় হয়। আর তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে যে সমস্যাটা হয়, তার এনার্জি কমে যায়। আর এনার্জি কমে গেলে স্বাভাবিকভাবে এই বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরকে সেগুলো ভেদ করতে পারে না। আরো একটা সমস্যা হচ্ছে যে আমাদের এই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি, অর্থাৎ পৃথিবীতে বেশি বেশি কার্বন যেটা আছে সেটা ইমিশন করার কারণে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের সিএফসিএস গ্যাস, যেমন ক্লোরোফ্লোরোকার্বন যে গ্যাসগুলো আছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এরকম গ্যাসের পরিমাণটা কি বেশি বেড়ে যায়। আর এই গ্রিন হাউস গ্যাসের কারণে এই অতিরিক্ত তাপটাকে তারা আবার কি করে শোষণ করে তাদের কাছে রেখে দেয়। এর ফলে দেখা যায় যে এই তাপটা যেটা মহাশূন্যে মিলিয়ে যাওয়ার কথা সেটা মহাশূন্যে যেতে পারে না, কারণ গ্রিন হাউস গ্যাসগুলা ওই তাপগুলাকে শোষণ করে ফেলে, তারা রেডিয়েট মহাশূন্যে যেতে দেয় না। এখন ডে বাই ডে যখন এখানে তাপগুলা শোষণ করে ফেলে, তখন যে ঘটনাটা ঘটে, এই বায়ুমণ্ডলের টোটাল টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। তখন যে সমস্যাটা হয়, পৃথিবীর পৃষ্ঠে যে জায়গাতে বরফের পাহাড় আছে সে পাহাড়গুলা গলতে শুরু করে, অ্যান্টার্কটিক মহাদেশে যেখানে বরফ আছে সেই বরফগুলা গলতে শুরু করে, যার ফলে পৃথিবীতে যেখানে সি আছে, সাগর আছে, ওই সাগরের পানির ওয়াটার লেভেলটা বেড়ে যায়। যখন পানির ওয়াটার লেভেলটা বেড়ে যাবে তখন আমাদের পরিবেশে অনেক রকমের বিরূপ প্রভাব ফেলে। ওকে, আর এই ইফেক্টটাই মূলত হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, এবং তার ফলাফলটা এটাও একটা কি অনেক বেশি ক্ষতিকর একটা প্রভাব ফেলে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রকৃত গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, কাঁচের বাড়িতে কি করা হয়? কাঁচের বাড়িতে কিন্তু এই ইফেক্টটারই পজিটিভ একটা ইউজ করা হয়। যেমন আমরা দেখি, আমরা একটু আগে বললাম সূর্যের টেম্পারেচার অনেক বেশি, তো সূর্যের টেম্পারেচার বেশি হলে আমরা স্টিফানস ল থেকে দেখলাম তার এনার্জিটা অনেক বেশি হবে, আর যার এনার্জি অনেক বেশি হবে তার আমরা দেখলাম যে টেম্পারেচার, আবার ভিন্স ল থেকে সেম, যার টেম্পারেচার বেশি বড় হবে তার তরঙ্গদৈর্ঘ্য কি হবে ক্ষুদ্র হবে। ওকে, এটা রিলেশন আমরা পেয়ে গেছি। সেম এনার্জি যার বেশি হবে তার তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্র হবে, আর ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য হলে কাঁচের দেয়ালটাকে ভেদ করে একদম এখানে চলে আসা সহজ, কার তাপগুলা চলে আসা সহজ। তখন এই কাঁচের দেয়ালের পাশে উপরে ইনসুলেটর একটা ইউজ করে তাপগুলাকে তারা ধরে রাখে। যখন সূর্য ডুবে যায় তারপর আর সমস্যা হয় না, কারণ তাপ শক্তিকে অলরেডি কাঁচের বাড়ির মধ্যে ধরে রাখা হয়। এবং এই কাঁচের বাড়ির ভিতরে যে টেম্পারেচারটা এক্সিস্ট করে, উপরে যেহেতু ইনসুলেশন সিস্টেম থাকে, সুতরাং এই তাপটা বের হয়ে যাওয়ার সুযোগ থাকে না। আর বের হয়ে যাবে বা কিভাবে? কারণ ও যখন যেতে চাইবে, এখানে কাঁচের দেয়াল থাকে, এগুলোতে আবার আটকে যায়, কারণ ও যখন এমিশন করবে তার টেম্পারেচার তার সূর্যের মতো এত হাই না, অত অতিরিক্ত বেশি না। এখন যদি বেশি না হয় তখন এইখানের মধ্যে সূর্যের তাপগুলো রয়ে যায়, এবং এই তাপগুলো নিয়ে নিয়ে আস্তে আস্তে গাছগুলো বড় হতে থাকে। ওকে, আচ্ছা, যাই হোক, তার মানে এই গ্রিন হাউস ইফেক্টটা যখন তাপ পরিবেশে ধরে রাখতেছে, বায়ুমণ্ডলের যেমন ক্ষতি হয়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে বরফের পাহাড়গুলা গলে যাচ্ছে, অ্যান্টার্কটিক এবং বিভিন্ন আর্কটিক মহাদেশে যে বরফগুলা গলে যাচ্ছে, সি লেভেলের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। কিন্তু কাঁচের বাড়ির ক্ষেত্রে কিন্তু ঘটনাটা সেরকম না, কাঁচের বাড়ির ক্ষেত্রে আরো বেশি হেল্পফুল হচ্ছে। অর্থাৎ আমরা এই স্টিফানস ল বলেন, ভিন্স ল বলেন, এই দুটা সূত্রের
একটা ইউজেস আমরা পৃথিবীতে করতে পারতেছি। ওকে, যাই হোক, তার মানে কাঁচের বাড়ি মানে কিন্তু প্রকৃতপক্ষে গ্রিন হাউস ইফেক্ট নয়, এটা গ্রিন হাউস ইফেক্টকে আমরা পজিটিভলি ইউজ করতেছি। প্রকৃতপক্ষে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে এই ঘটনাটা। ওকে, আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারবেন। হয়তোবা আমি চেষ্টা করছিলাম যে সমীকরণ কম যত ইউজ করে কথাটা বলা যায়, কিন্তু তারপরও আসলে ঘটনাটা ব্যাখ্যা করার জন্য আমাকে কিছু সমীকরণ ইউজ করতে হয়েছে। তো আশা করি এগুলোকে বেশি গুরুত্ব দিবেন না। আপনারা মেন যেটা জিনিস চিন্তা করবেন, প্রথম কথা, যদি কোনো বস্তুর টেম্পারেচার বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য হবে খুবই ক্ষুদ্র, আর ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হলে এনার্জিটা ইমিট করা অর্থাৎ বায়ুমণ্ডল ভেদ করা তার জন্য সহজ। আবার ও রেডিয়েশন করে যাওয়ার সময় ও যেতে পারে না, কারণ চারপাশে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, বা গ্যাসগুলোর কারণে এখানে এনার্জিটা আটকে যায়। আর যখন এনার্জিটা আটকে যায় তখন এটা একটা গ্রিন হাউস ইফেক্ট হয়ে যায়। কেমন? অর্থাৎ এখানে এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে বায়ুমণ্ডলের, টোটাল একটা প্রভাব ফেলতেছে। আর এখানে আমরা পজিটিভলি সেটাকে ইউজ করি, অর্থাৎ এনার্জিটা আসে কিন্তু যেতে পারে না। আর এই এনার্জিটা নিয়ে আমরা গ্রিন হাউস ইফেক্ট বা কাঁচের বাড়িতে আমরা কাজ করি। ওকে, তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।